হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আবার আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। আগের দিন আমরা ডাইজেস্টিভ সিস্টেমের ডাইজেস্টিভ গ্ল্যান্ড নিয়ে পড়তে আরম্ভ করেছিলাম। ডাইজেস্টিভ গ্ল্যান্ড আমরা মেনলি লালাগ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড, লিভার এবং প্যানক্রিয়াসের কথা বলেছিলাম। আজকে আমাদের লিভার নিয়ে আলোচনা হবে। আজকে আমাদের টোটাল ডিসকাশনটা হবে লিভারের উপরে। এটা কিন্তু একটা বড় টপিক। হ্যাঁ, লিভারটা একটা বড় টপিক নিজের মতোই। লিভারটা নিজের মতোই একটা বড় টপিক। এবং বলে রাখি, এই লিভারটা তৈরি করতে আমাকে দুটো পার্টেও ভিডিও করতে হতে পারে, এতটাই বড় এটা টপিকটাই এতটা বড়। এবং আমি বলতে পারি যে এই লিভারটা আজ পর্যন্ত যতগুলো বাংলায় ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে, তার মধ্যে থেকে সব থেকে উৎকৃষ্ট মানের ভিডিও এটা হতে পারে। এটা হতে পারে। এখানে আমি তোমাদের সামনে লিভার সম্বন্ধে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো, এভরিথিং ইন ডিটেলস। সব কিছু ডিটেলসে চেষ্টা করবো তুলে ধরা, যাতে এই লিভার নিয়ে আর কারোর মধ্যে কোনো রকম যেন কনফিউশন না থাকে। তো উইথাউট এনি ডিলে আমরা শুরু করি আমাদের আজকের টপিক অফ ডিসকাশন, লিভার। লিভার বাংলায় কি বলে থাকি আমরা? বাংলায় বলে থাকি একে যকৃৎ, লিভার বা যকৃৎ। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে লিভার বা যকৃৎ এটা হচ্ছে লালাগ্রন্থির পরের পৌষ্টিক গ্রন্থি। এটা হচ্ছে লিভার। লিভার তার আগে আমরা বলে রাখি, লিভার ইজ দ্য বিগেস্ট গ্ল্যান্ড প্রেজেন্ট ইন হিউম্যান বডি। লিভার ইজ দ্য বিগেস্ট গ্ল্যান্ড প্রেজেন্ট ইন হিউম্যান বডি। সবচেয়ে বড় গ্রন্থি, একই সঙ্গে অঙ্গ। লিভার ইজ দ্য বিগেস্ট গ্ল্যান্ড এবং অ্যাট দ্য সেম টাইম এটা বিজিয়েস্ট, ব্যস্ততম। কারণ আমরা সবগুলো পয়েন্ট বাই পয়েন্ট ডিসকাস করব। তো আমরা দেখছিলাম যে লিভার ইজ দ্য বিগেস্ট অ্যান্ড বিজিয়েস্ট গ্ল্যান্ড প্রেজেন্ট ইন হিউম্যান বডি। এবার আমাকে দেখতে হবে এটার ওয়েট। লিভারের ওজন প্রায় 1.5 কেজির মতো হয়ে থাকে। ভাবা যায় একটা অর্গ্যান এর ওজন 1.5 কেজি, মানে এইখান থেকে তার আমরা আকৃতি সম্বন্ধে বা তার এই যে বিগেস্ট বললাম, কেন বিগেস্ট বললাম আমরা বুঝতেই পারছি, এটা ওজনটা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে। এবার ওয়েট এটা 1.5 কেজি। it performs over 100 activities. Can you imagine? লিভার একা 100-র উপর কাজ করছে। লিভার একটা অর্গান বা একটা অঙ্গ বা একটা গ্ল্যান্ড, যে একাই 100টার অধিক কাজ করছে। তো কেন এটা বিজিয়েস্ট হবে না? তাহলে আমরা কেন এটাকে বিজিয়েস্ট বললাম? কারণ ওভার 100 অ্যাক্টিভিটি ইহা পারফর্ম করছে বলে আমরা একে বিজিয়েস্ট বললাম। ক্লিয়ার? এবার 100টা উপর অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য একে তো কিছু পরিমাণ এনার্জি দরকার, কিছু পরিমাণ মানে সম্পূর্ণ ভুল, 50 অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, একটা মারাত্মক পরিমাণ এনার্জি দরকার। তো কোথা থেকে সেই এনার্জিটা পেয়ে থাকে? এই লিভার, এটাকে আমরা হেপারও বলে থাকি। লিভারের অপর নাম হচ্ছে হেপার, ঠিক আছে? এই হেপার থেকে যে একটা নাম আছে সেটা হচ্ছে হেপাটিক। লিভারের কোষকে আমরা বলে থাকি হেপাটিক সেল, এটা আমরা সবারই জানা। লিভারের নাম হেপার, হেপার থেকে এসছে হেপাটিক। তো লিভারের সেলকে আমরা বলে থাকি হেপাটিক সেল। এবং এই হেপাটিক সেলে আমার মাইটোকন্ড্রিয়া থাকে। নিউমেরাস নাম্বারস অফ মাইটোকন্ড্রিয়া আর প্রেজেন্ট হিয়ার। মাইটোকন্ড্রিয়া একটা 50 অ্যামাউন্ট অফ মাইটোকন্ড্রিয়া এখানে উপস্থিত থাকে, অনেক সংখ্যায় অনেক হয়ে থাকে। এই মাইটোকন্ড্রিয়া থেকেই আমরা এটিপি বা এনার্জি পেয়ে থাকছে লিভার। এবং এই এনার্জির সাহায্যে এই 100-র উপর কাজ কিন্তু একাই করছে। আর কি? আর এইটা আমাদের যে আমরা জানি, আমরা ত্রিস্তরীয় প্রাণী হয়ে থাকি, মানবদেহ 3টে স্তর নিয়ে গঠিত হয়ে থাকে। এক্টোডার্ম, বহিস্তর, মেসোডার্ম, মধ্যস্তর, এন্ডোডার্ম, অন্তঃস্তর, ঠিক আছে? এই লিভার ইট ডেভেলপস ফ্রম এন্ডোডার্ম। এর নাম হয়ে গেল। তো 3টে স্তর হয়ে থাকে, এক্টোডার্ম, বহিস্তর, মেসোডার্ম, অন্তঃস্তর, এন্ডোডার্ম। এটা আমরা ক্লাসিফিকেশনে পড়েছি। কিন্তু 3টে স্তর। এই যে এন্ডোডার্ম, এই এন্ডোডার্ম থেকে এন্ডোডার্মের সেলগুলো ডিভিশন হয়ে আমার কিন্তু লিভার ফর্ম করে।
এটা মেনলি বহিঃক্ষরা গ্রন্থি, এটা মেনলি এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড। কিন্তু এর মধ্যে এই লিভার কোনো সময় কিন্তু হরমোন সিক্রেট করে, সেটা আমরা আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে এক্সোক্রাইন গ্ল্যান্ড, কারণ এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে উৎসেচক পিত্ত নির্গত হয়, তাই জন্য আমরাকে এক্সোক্রাইন গ্ল্যান্ড বলে থাকি। কিন্তু প্রশ্ন কিন্তু মিশ্রগ্রন্থির ক্ষেত্রে হতে পারে, এটা কিন্তু মিশ্রগ্রন্থিও আমরা এটাকে বলতে পারি, কিন্তু মেনলি এক্সোক্রাইন গ্ল্যান্ড। ওকে, তো এই পয়েন্টগুলো আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে, আশা করছি হয়েছে। লিভার ইজ দ্য বিগেস্ট অ্যান্ড বিজিয়েস্ট অর্গান or gland present in human body. Weight 1.5 kg. It performs over 100 activities. To perform over 100 activities, it requires a hefty amount of energy. From where is it gain the energy? In the cell of liver, which is called hepatic cell, there present numerous number of mitochondria. So they creates a hefty amount of energy to perform liver over 100 activities. Okay, and it develops from endoderm লেয়ারের যে সেলগুলো থাকে সেই সেল ডিভিশনের মাধ্যমে লিভার ফর্ম করে। এটা মেনলি এক্সোক্রাইন গ্ল্যান্ড। লিভার সম্বন্ধে প্রাথমিকভাবে আমাদের এই কথাগুলো জানা প্রয়োজন। এবার আমরা দেখব যে লিভারের অবস্থান কোথায়। লিভার অবস্থান করছে আমাদের যে উদর গহ্বরের উপরে, মানে আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি তার যে উদর গহ্বরের উপরে এবং ডায়াফ্রাম বা বদ্ধছদ্মার ঠিক নিচে পাকস্থলীর ডান দিকে অবস্থান করে। বইয়ে অনুযায়ী আমি বলছি কিন্তু, ঠিক আছে, আমি বই চিত্র অনুযায়ী বলছি। পাকস্থলী যে এখানে থাকে, পাকস্থলীর ডান দিকে, এটা রাইট সাইড, মনে হতে পারে লেফট সাইড, আমি এটা নিয়ে আলোচনা করবো এক্ষুনি। হ্যাঁ, তো এই পাকস্থলীর ডান দিকে উদর গহ্বরের উপরে মধ্যছদ্মার নিচে, এটা হচ্ছে উদর গহ্বরের উপরে, আর ডায়াফ্রামের নিচে পাকস্থলী ডান দিকে অবস্থান করছে। পাকস্থলী ডান দিকে অবস্থান করছে কে? লিভার। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। ওকে, রাখ করছি। কোনো চিন্তা নেই, এক্ষুনি লেকচার শুরু হয়েছে, পয়েন্ট টু পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করছি। বেশ, এবার আমি এটাকে যদি হিস্টোলজি সম্বন্ধে একটু আলোকপাত করি। হিস্টোলজি, কলাস্থানিক গঠন। হিস্টোলজি আমার খুব ফেভারিট, যে কোনো জিনিসেরই হিস্টোলজি। তো যদি বলে থাকি প্রথমেই অ্যাট ফার্স্ট, এ লিভার মেনলি দুটো লোব বা খণ্ডক নিয়ে গঠিত। লিভার মেনলি দুটো লোব বা খণ্ডক নিয়ে গঠিত। কি কি? রাইট লোব বা ডান খণ্ডক, রাইট লোব, আর লেফট লোব বা বাম খণ্ডক। শুধু দেখা যাচ্ছে তো? ঠিক আছে। যদি লিভারে আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি। যদিও কিছুই হলো না, তাও যতটা পারা যায়। বেশ, এটাকে আমরা বলে থাকি রাইট হেপাটিক লোব বা ডান খণ্ডক বা রাইট লোবও বলে থাকি। আর এটা হচ্ছে লেফট হেপাটিক লোব। এই লিভারে টার্মিনোলজি আর পয়েন্টিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা এটা দেখে বুঝতে পারছি যে রাইট লোব কিন্তু লেফট লোবের তুলনায় বড় হয়ে থাকে। রাইট লোব কিন্তু লেফট লোব বা বাম খণ্ডকের তুলনায় বড় হয়ে থাকে, আমরা চিত্রানুযায়ী এটা স্পষ্ট বুঝতে পারছি। এবং আর একটা কথা এখান থেকে, যে রাইট লোব আর লেফট লোবটা, রাইট লোব কতটা বড় হয়ে থাকে। যদি আমি লিভারকে মোট 6টা অংশে ভাগ করি, তো এই যে 5/6 অংশ সেটা কিন্তু রাইট লোব, আর 1/6 অংশ সেটা হচ্ছে লেফট লোব। ঠিক আছে, 5/6 অংশ এটা হচ্ছে রাইট হেপাটিক লোব, আর 1/6 অংশ হচ্ছে লেফট হেপাটিক লোব। কিন্তু আমার তো মনে হচ্ছে যে এইটা ডান দিক, লিভারে এইটা ডান দিক আর এটা বাম দিক। কি হলো এটা? এইটা ডান দিক মনে হচ্ছে, এটা বাম দিক মনে হচ্ছে? মনে তো হচ্ছে স্বাভাবিক, এটা ডান দিকে, ডান হাত এদিকে আছে ডান দিক, এটা বাম দিক। বাট না, এইটাকে আমরা তাও রাইট হেপাটিক লোব বলবো, কারণ বোর্ডটাকে যখন আমি আমার এদিকে আনবো, আমার শরীরে তো এভাবে থাকছে, এবার তখন আমার যে এই দিকটা ডান দিক হবে, আমি দেখাতে পারি এদিকে এই দিকটা ডান দিক পড়ছে। সুতরাং রাইট হেপাটিক লোব সবচেয়ে বড়, আর লেফট হেপাটিক লোব তার থেকে ছোট। এবং এই যে ডান অংশটা কিন্তু ডান দিকে বেশি থাকছে, বা তাহলে এটা আমরা বুঝতে পারছি লিভারের রাইট পোর্শনটাই
আমার বড় হয়ে থাকে এবং সেটা ডান দিকেই থাকে। অ্যাবডোমিনাল ক্যাভিটি মেনলি ডান দিকে থাকে, যেটা আমরা বললাম প্রথমে পাকস্থলী ডান দিকে থাকে, তো সেটা রাইট হেপাটিক লোবেরও ডান দিকে থাকে। বেশ, এবার এখান থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে লিভার, তার যে রাইট হেপাটিক লোবের এই যে নিচের অংশটা একটু অবতলাকৃতি হয়ে থাকে, এই অবতলাকৃতি হয়ে থাকে, এই নিচের অংশটা একটু অবতলাকৃতি হয়ে থাকে, একে আমরা সিস্টিক ফোসা বলে থাকি। সিস্টিক ফোসা অন্য কালিতে করবো, তাই করছি। সিস্টিক ফোসা, সিস্টিক ফোসা, সিস্টিক ফোসা। এবার কি এই সিস্টিক ফোসায়, এই যে সিস্টিক ফোসা, এখানে কি থাকবে? এইখানে আমার থাকবে গল ব্লাডার, নামটা পরিচিত আমরা, পিত্তাশয় বা পিত্তথলি। গল ব্লাডার বা পিত্তাশয় এখানে থাকছে, গল ব্লাডার, পিত্তাশয় বা পিত্তথলি। তাহলে আমরা কোথায় থাকবে বলবো? তাহলে আমরা বলবো লিভারের রাইট হেপাটিক লোবের ঠিক নিচে যে নাসপাতি আকৃতির, এটা নাসপাতি আকৃতি হয়ে থাকে, নাসপাতি আমরা দেখেছি, নাসপাতি আকৃতির থাকে, মানে নাসপাতি আকৃতি কোন থাকে তাকে আমরা বলে থাকি পিত্তাশয় বা পিত্তথলি। নাসপাতি আকৃতি বা থলি সদৃশ অংশ থাকে, তাকে আমরা বলে থাকবো গল ব্লাডার। এইখানে থাকে মোটামুটি, এই জায়গা করে থাকে, এই জায়গা করে। যাই হোক, এটা আমরা বলে থাকি গল ব্লাডার। এবং গল ব্লাডারের অ্যাপ্রোপ্রিয়েট পজিশন কোথায় হবে? রাইট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্টের ঠিক নিচে যে অবতলাকৃত অংশ থাকে তাকে আমরা সিস্টিক ফোসা বলে থাকি, সিস্টিক ফোসা। এই সিস্টিক ফোসাতেই আমার গল ব্লাডারটা অবস্থান করছে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। এবার আমি দেখব যে এই যে আবরণ, যে লিভারের যে আবরণ দ্বারা আবৃত থাকে, সেই আবরণটাকে আমরা গ্লিসান্স ক্যাপসুল বলে থাকি, গ্লিসান্স ক্যাপসুল। এই যে লিভারে আবরণ থাকে গ্লিসান্স ক্যাপসুল, গ্লিসান্স ক্যাপসুল, গ্লিসান ক্যাপসুল। এই যে গ্লিসান ক্যাপসুল, এটা হচ্ছে একটা যোগ করার আবরণ, কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু। বেশ, তাহলে এখান থেকে আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে হিস্টোলজিতে প্রথমে আমরা দেখলাম রাইট হেপাটিক লোব, লেফট হেপাটিক লোব। রাইট আর লেফট দুটো লোভে আমার পুরো লিভারটা বিন্যস্ত থাকছে। রাইট হেপাটিক লোবের তলদেশে যে অবতারাকৃতি অংশ থাকে তাকে সিস্টিক ফোসা বলছে। সিস্টিক ফোসায় যে নাসপাতি আকৃতির থলি সদৃশ অংশ থাকছে তাকে গল ব্লাডার বলছে। এবার আমরা দেখবো রাইট হেপাটিক লোব আর লেফট হেপাটিক লোব যে লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকছে, এই যে লিগামেন্টটা, এই যে লিগামেন্টটা, এই লিগামেন্টটাকে আমরা বলছি ফ্যালসিফর্ম লিগামেন্ট, ফ্যালসিফর্ম লিগামেন্ট। ফ্যালসিফর্ম লিগামেন্ট কি? রাইট হেপাটিক লোব আর লেফট হেপাটিক লোব যে লিগামেন্ট দ্বারা যুক্ত হচ্ছে তাকে বলবো ফ্যালসিফর্ম লিগামেন্ট। আল্ট্রা মলিকিউলার যদি আমরা স্ট্রাকচার দেখি বা আল্ট্রা স্ট্রাকচার যদি আমরা দেখি লিভারে, তা আমরা দেখব যে এই রাইট হেপাটিক লোবটাও আবার তিনটে খণ্ডে বিন্যস্ত থাকবে। রাইট হেপাটিক লোব, রাইট হেপাটিক লোব, বা এটাকে সংক্ষেপে আমি এবার থেকে রাইট লোবই বলবো, হ্যাঁ, রাইট লোব বা ডান খণ্ডক। ডান খণ্ডকের এটা বিভাজিত হয়ে রাইট হেপাটিক লোব বা রাইট লোব প্রপার, ডান খণ্ডক প্রপার, রাইট লোব প্রপার, কোয়াড্রেট খণ্ড, কোয়াড্রেট খণ্ড আর কর্ডেট খণ্ড গঠন করছে। কি তাহলে? রাইট হেপাটিক লোব আবার বিন্যস্ত বা বিভাজিত হয়ে কর্ডেট খণ্ড গঠন করছে। রাইট হেপাটিক প্রপার, এই রাইট লোব বা এটাকেই রাইট লোবকেই রাইট লোব প্রপার বলছে। যাই হোক, তাহলে আমরা যদি দেখি আল্ট্রা স্ট্রাকচারে, তাহলে আমরা দেখব লিভার এর চারটে অংশ, রাইট লোব, কোয়াড্রেট খণ্ড আর লেফট লোব। ক্লিয়ার? বেশ, এবার আমরা দেখব বিভিন্ন নালী সম্বন্ধে এবার আমরা আলোচনা করব। এতটা পর্যন্ত আমাদের দেখা গেল। বেশ, এবার আমরা দেখব, এখানে এই ছবিটা আমি আরেকবার আঁকছি। বেশ, এইগুলো রাগ করে পরিষ্কার করে আঁকি।
বেশ, যাই হোক, এইটা হচ্ছে রাইট ডাক্ট, এটা হচ্ছে লেফট ডাক্ট। আগের ছবি অনুযায়ী আমি বলছি, এটা হচ্ছে গলব্লাডার। হ্যাঁ, এবার আমরা দেখব এইটা একটা বহিঃক্ষরগ্রন্থি, আমরা আগে বলেছি। তাহলে এখানে কি থাকবে? নালীপথ থাকবে। এখানে কি থাকবে? নালীপথ থাকবে। নালীর মাধ্যমেই যে ক্ষরণকারী পদার্থগুলো সেগুলো বাইরে যাবে। তো রাইট ডাক্ট থেকে যেটা আসছে সেটা হচ্ছে কি বললাম আমি, সরি একটু ভুল বললাম। হ্যাঁ, এটা হচ্ছে রাইট লোভ, কি বলছি, রাইট লোভ, আর এটা হচ্ছে লেফট লোভ। হ্যাঁ, রাইট লোভ থেকে আমার আসছে রাইট ডাক্ট, রাইট লোভ থেকে আসছে রাইট ডাক্ট, রাইট লোভ থেকে আসছে রাইট ডাক্ট। ডাক্ট মানে হচ্ছে নালীপথ, হ্যাঁ, বা ডান নালীপথ। রাইট ডাক্ট বা ডান নালীপথ আসছে রাইট লোভ থেকে। আর লেফট লোভ থেকে আসছে লেফট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট বা বামখণ্ডক নালীপথ, লেফট ডাক্ট। ক্লিয়ার? তো রাইট লোব, লেফট লোব, রাইট লোব থেকে আসছে রাইট হেপাটিক ডাক্ট, আর লেফট লোব থেকে আসছে লেফট হেপাটিক ডাক্ট। এখানে কি থাকছে? এখানে থাকছে বাইল বা পিত্ত, পিত্ত বা বাইল। কারণ লিভার কি নিঃসরণ করে? লিভার কিন্তু পিত্ত নিঃসরণ করে, পিত্ত বা বাইল, বাইল বাইল বাইল, বেশ, বাইল নিঃসরণ করছে। তো এই দুটো এখানে আবার এই দুটো যখন যুক্ত হয়ে, বা এই দুটো যুক্ত হয়ে যে কমন নালীপথ গঠন করছে, যুক্ত হয়ে একটা সাধারণ নালী গঠন করছে, এটাকে আমরা কমন ডাক্ট বলছি। ইজি, কিছু কঠিন নেই, কমন ডাক্ট বা কমন হেপাটিক ডাক্ট বলছি। তাহলে রাইট লোব থেকে দেখলাম আমরা রাইট হেপাটিক ডাক্ট, লেফট লোব থেকে দেখলাম লেফট হেপাটিক ডাক্ট নির্গত হচ্ছে। দুটোই কিন্তু বাইল সংগ্রহ বা বাইলের প্রভাব ঘটাচ্ছে। এই দুটো যে যুক্ত হয়ে গঠন করছে কমন ডাক্ট, কমন ডাক্ট বা সাধারণ নালীপথ। এবার তারপরে আমরা দেখব কি হচ্ছে, রাইট লোবের নিচে আমরা দেখলাম গল ব্লাডার থাকছে, গল ব্লাডার। এই গল ব্লাডারের সঙ্গেও একটা নালী যুক্ত থাকে, যেটাকে আমরা বলে থাকি সিস্টিক ডাক্ট। ইম্পর্টেন্ট, গল ব্লাডারের সঙ্গে যুক্ত নালীকে আমরা বলে থাকি সিস্টিক ডাক্ট। এই যে সিস্টিক ডাক্ট, এটাকে আমরা কি বলছি? সিস্টিক ডাক্ট, সিস্টিক ডাক্ট। গল ব্লাডারের প্রধান কাজ কি? গল ব্লাডারের প্রধান কাজ হচ্ছে এই বাইলকে কনসেন্ট্রেট করা বা বাইরের গাঢ়ত্ব বৃদ্ধি করা, গাঢ়ত্ব বৃদ্ধি করা। এই যখন রাইট হেপাটিক লোব থেকে বাইল আসছে, এখানে বাইল আসছে, তখন এর কিছুটা অংশ, সামান্য পরিমাণ, প্রায় 60 ml, লেস দ্যান 60 ml বা যাই হোক 60 ml এর মতো অংশ গল ব্লাডারে প্রবেশ করছে। গল ব্লাডার কি করছে? গল ব্লাডার সেটাকে কনসেন্ট্রেট করছে বা এর গাঢ়ত্ব বৃদ্ধি করছে, এটাকে গাঢ় করছে, দিয়ে সেটাকে সিস্টিক ডাক্টের মধ্যে দিয়ে সেই বাইলটাকে, গাঢ় বাইলটাকে সিস্টিক ডাক্টের মধ্যে প্রবাহিত করছে, দিয়ে সেটা কমন ডাক্টের সঙ্গে মিলিত হচ্ছে, দিয়ে যেটা ফর্ম করছে সেটা হচ্ছে বাইল ডাক্ট, বাইল ডাক্ট। এটা হচ্ছে কনসেন্ট্রেট বাইল। এখানে আমাদের জানা প্রয়োজন যে মোট বাইলের বা মোট পিত্তর মাত্র 6%ই এটা কনসেন্ট্রেট করতে পারে, মাত্র 6% এটা কনসেন্ট্রেট করতে পারে। কে? গল ব্লাডার। আমি ক্লিয়ার? একটা কিন্তু আমি ইজিলি বোঝানোর চেষ্টা করছি, কোনো কিছু কঠিন নেই, জাস্ট ডায়াগ্রাম মনে রাখতে হবে, আরামসে সব কিছু সলভ হবে। আমরা প্রথমে দেখলাম লিভারের দুটো খণ্ড, রাইট লোব, লেফট লোব। রাইট লোব থেকে আসছে রাইট হেপাটিক ডাক্ট, লেফট লোব থেকে আসছে লেফট হেপাটিক ডাক্ট। দুটোই কিন্তু বাইলের প্রভাব ঘটাচ্ছে। রাইট লোবের তলদেশে থাকছে গল ব্লাডার, গল ব্লাডার থেকে যে নালীপথটা নির্গত হচ্ছে সেটাকে বলছি আমরা সিস্টিক ডাক্ট। গল ব্লাডারের কোথায় অবস্থান করছে? সিস্টিক ফোসাতে, সেটা আমরা আগে বলেছি। এই গল ব্লাডারের কাজ হচ্ছে পিত্তর গাঢ়ত্ব বৃদ্ধি করা। পিত্ত এখানে যখন রাইট হেপাটিক ডাক্ট থেকে যখন বাইলগুলো রাইট ডাক্টের মাধ্যমে নিচে আসছে, রাইট হেপাটিক লোব থেকে রাইট ডাক্টের মাধ্যমে যখন বাইল নিচে আসছে, তখন আমরা দেখছি যে গল ব্লাডারের কিছু অংশ প্রবেশ করছে 60 ml, এবং গল ব্লাডার সেটাকে কনসেন্ট্রেট করে সিস্টিক ডাক্টের মাধ্যমে প্রবাহিত করছে। রাইট ডাক্ট আর লেফট ডাক্ট এর যে যুক্ত হয়ে একটা কমন ডাক্ট বা সাধারণ নালীপথ গঠন করছে। এই যে গল ব্লাডার থেকে নির্গত সিস্টিক ডাক্ট সেই সাধারণ নালীপথের সঙ্গে যুক্ত হয়ে গঠন করছে বাইল ডাক্ট। ক্লিয়ার? ওকে, জল তো খাই একটু। বেশ, সিস্টিক ডাক্ট। এবারে এখানে আমাদের থাকছে প্যানক্রিয়াস।
যদি প্যানক্রিয়াসে আমি আবার বলবো, প্যানক্রিয়াস বলতে আমার খুব ভালো লাগে, কিন্তু যতবার আলোচনা করি ততবার আমারও মনে থাকে, আর শুনলে তোমাদের অবশ্যই মনে থাকবে। এটা যাই হোক, এটা প্যানক্রিয়াস, ইটস প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস থেকে আমরা কিন্তু দেখেছিলাম যে প্যানক্রিয়াসে কী থাকছে, প্যানক্রিয়াসে থাকে প্যানক্রিয়েটিক জুস, প্যানক্রিয়েটিক জুস বা অগ্নাশয় রস। প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, অগ্নাশয় রস, জুস মানে তো রস। এইখানে যে নাড়িটা থাকছে তাকে আমরা বলে থাকি প্যানক্রিয়েটিক ডাক্ট। কোনো সন্দেহ? বেশ, প্যানক্রিয়েটিক ডাক্ট, যেখান থেকে যে নালী নির্গত হচ্ছে তার নাম অনুসারে সেই ডাক্ট। ইজিয়েস্ট, রাইট লোব থেকে রাইট ডাক্ট, লেফট লোব থেকে লেফট ডাক্ট, গলব্লাডার থেকে সিস্টিক ডাক্ট, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়েটিক ডাক্ট। এই প্যানক্রিয়েটিক ডাক্ট আবার আমার এইটার সঙ্গে, মানে আমাদের যেটা বাইল ডাক্ট, সেটার সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে ফর্ম করছে একটা নতুন নালীপথ, যেটার নাম হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট, হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট বা হেপাটো প্যানক্রিয়েটিক নালীপথ। হেপাট এটা লিভার থেকে আসছে, আর প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়েটিক ডাক্ট। তাহলে এখান থেকে আমরা বলছি যে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট সেটা বাইল ডাক্ট, আর প্যানক্রিয়েটিক ডাক্টে প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়েটিক ডাক্ট আছে সেটা মিলনস্থল, হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট। তাহলে এটা কি আসছে, এটা হচ্ছে বাইল প্লাস এটা এইখানে যে মানে জিনিসটা থাকছে, রসটা থাকছে, সেটা হচ্ছে বাইল প্লাস পিজে মানে কি প্যানক্রিয়েটিক জুস। এইটা প্রবাহিত হচ্ছে, যে এইখানে আমার এবার থাকছে অন্ত্র, ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের যে ফার্স্ট পার্ট ডিওডেনামে যুক্ত হচ্ছে এই যে অংশটা, সেটাকে আমরা কি বলছি, ডিওডেনামে যুক্ত হচ্ছে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট একটি ছিদ্রপথের মাধ্যমে। এই যে ছিদ্রপথ, এই যে ডিওডেনাম, এটা কিন্তু ডিওডেনাম, ক্ষুদ্রান্ত ডিওডেনাম, আর এটা হচ্ছে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট। হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট যে ছিদ্রের মাধ্যমে যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলছি হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলা, হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলা। তাহলে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট যে ছিদ্রপথের মাধ্যমে আমার স্মল ইন্টেস্টাইনের ডিওডেনাম অংশের সঙ্গে যুক্ত হচ্ছে তাকে বলছি হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলা। কোই পরেশানি? ওকে, এইখানে একটা ভালভ থাকছে বা স্ফিংটার, এটাকে আমরা স্ফিংটার অফ ওডাই বলে থাকি, ODDI, স্ফিংটার। এইটা হঠাৎ করে আবার কি বললাম আমি, এইটা হচ্ছে স্ফিংটার হচ্ছে ভালভ। আমরা হার্টে ভালভ পড়েছি। স্ফিংটার কি করে, স্ফিংটার হচ্ছে যে কোনো জিনিসেরই বা যে কোনো তরলেরই একমুখী প্রবাহ বজায় রাখে। একমুখী প্রবাহ বলতে মানে দরজার মতো, দরজার কপাটিকা বলে থাকে, এগুলো বাংলায় কপাটিকা বলে থাকে। মানে কি, আমার এখান থেকে যে প্যানক্রিয়েটিক জুস, কোথায় লিখেছিলাম যে, মুছে গেছে, বেশ, প্যানক্রিয়েটিক জুস আর যে বাইল থাকছে কার মাধ্যমে আসছে, হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্টের মাধ্যমে আসছে। সেই হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্টের মাধ্যমে যে বাইল আর প্যানক্রিয়েটিক জুসটা আসছে, সেটা যেন শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনের দিকেই যেতে পারে। যখন এটা স্মল ইন্টেস্টাইনের দিকে আসছে তখন এই ভালভটা খুলে যাবে, এই ওরাই স্ফিংটারটা খুলে যাবে, দিয়ে এটা এখানে প্রবেশ করতে পারবে স্মল ইন্টেস্টাইনে। এবং স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করার পর সেটা ফ্যাটের পরিপাক ঘটাবে সেটা আমাদের দেখার কথা নয়। এবং কিন্তু যদি কখনো এরকম হয়, এই স্মল ইন্টেস্টাইন থেকে যে মিশ্রণটা সেটা যদি হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্টের অভিমুখে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু ওটাই স্ফিংটারটা ক্লোজড। না, আমি তোমাকে আর যেতে দেবো না, তুমি ঢুকে গেছো, তুমি বেরোতে পারবে না। স্পষ্ট কথা, তুমি ঢুকে গেছো, তুমি বেরোতে পারবে না। হ্যাঁ, তো এখানে ওটাই স্ফিংটার যেটা আছে তার মাধ্যমে সেটা কিন্তু কি করে, সেটা আমার এই যে বাইল আর প্যানক্রিয়েটিক জুসে একমুখী প্রভাব বজায় রাখে। তো প্রায় সমস্ত রকম নালীপথ সম্বন্ধে জানলাম। আর হ্যাঁ, আর এখানে একটা স্ফিংটার থাকে, তো জাস্ট এই পজিশনটাতে, যেটাকে আমরা বলে থাকি ভয়েডেন্স স্ফিংটার। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, যদিও এতটা ইম্পর্টেন্ট। ওরাই স্ফিংটারটা খুব ইম্পর্টেন্ট। ভয়েডেন্স স্ফিংটার যে কোনো স্ফিংটারের কাজ কিন্তু একই। হ্যাঁ, স্ফিংটারের কাজ একদম সেম এস ভালভ। তো লিভার দুটো খণ্ড, রাইট লোব, লেফট লোব। রাইট লোবের তলদেশে সিস্টিক ফোসাতে থাকছে গলব্লাডার। রাইট লোব থেকে রাইট ডাক্ট, লেফট লোব থেকে লেফট ডাক্ট, দুটোতেই বাইল থাকছে। গলব্লাডার থেকে থাকছে সিস্টিক ডাক্ট,
গলব্লাডারের কনসেন্ট্রেশন হচ্ছে কার, বাইলের। এই দুটো রাইট ডাক্ট লেফট ডাক্ট এর মিলনস্থল হচ্ছে কমন ডাক্ট। কমন ডাক্টের সঙ্গে যখন সিস্টিক ডাক্ট যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা বলে থাকছি বাইল ডাক্ট। এই বাইল ডাক্ট আবার প্যানক্রিয়াস থেকে আগত প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে নাম নিচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। সে নদী উপনদী শাখা নদী এর মতো। হ্যাঁ, হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট, হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলার মাধ্যমে আমার এই যে ক্ষুদ্রান্তের স্মল ইন্টেস্টাইন ডিওডেনাম, এর ডিওডেনামের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং এখানে একটা স্ফিংটার থাকছে যেটা আমরা স্ফিংটারও পোরাই বলে থাকি। এতটা আমি এতক্ষণ ধরে এত বকলাম, মূল জিনিস কিন্তু এতটা, এই যে ফ্লো অফ ফ্লুইড, প্রবাহীর প্রবাহ, এটা কিন্তু এই মানে এই নির্দেশিত অভিমুখেই হবে, সবসময় এই অভিমুখেই হবে। বেশ, আশা করছি ক্লিয়ার। গুড। যাই হোক, বেশ, এবার আমরা দেখছিলাম যেটা, সেটা হচ্ছে যে এই বাইলের মেন কাজ কি? বাইলের মেন কাজ হচ্ছে ফ্যাটের অপদ্রব্য সৃষ্টির মাধ্যমে, হ্যাঁ, বা অপদ্রব সৃষ্টির মাধ্যমে ফ্যাটকে পরিপাকে সাহায্য করে। বাইল, ইট হেল্পস টু ইমালসিফাই দ্য ফ্যাট অ্যান্ড হেল্পস টু ডাইজেস্ট ইট। এম আই ক্লিয়ার? অপদ্রব কি? অপদ্রব হচ্ছে ইমালসিফিকেশন। হ্যাঁ, মানে ফ্যাটের সঙ্গে বাইল যুক্ত হয়ে এটার অপদ্রব ফেলে এবং ফ্যাটকে পরিপাকে সাহায্য করে। এবার যদি কারো দেহে গলব্লাডারটা কেটে বাদ দিলাম আমি, এই গলব্লাডারটা আমি যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তার দেহে কি শারীরবৃত্তীয় অসুবিধা দেখা যেতে পারে? তার দেহে কি শারীরবৃত্তীয় অসুবিধা দেখা যেতে পারে আমরা দেখব। খুব বেশি কিন্তু কিছু হবে না, খুব বেশি কিছু হবে না, বিকজ আমার এটা কিন্তু মাত্র 6% বাইলকে কনসেন্ট্রেট করছে। এবার যদি তাহলে কি এই যে কনসেন্ট্রেট বাইল আমি পাচ্ছি না, কিন্তু বাইল পাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? আমার ফ্যাট জাতীয় খাদ্যের খাবার একটু কম খেতে হবে, তো ফ্যাট জাতীয় খাবার না খেলে কি মানুষ মরে যাবে? মরবে না। ফ্যাট জাতীয় খাবার আমি একটু কম খাবো, 1-2 বছর আমি ফ্যাট জাতীয় খাবার কম খাবো, সেই বদলে আমি কার্বোহাইড্রেট খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, ভিটামিন খাচ্ছি, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আর আমি ফ্যাট আমি খেতেও পারি কম পরিমাণে, বিকজ ফ্যাট পরিপাককারী এনজাইমস আমার থাকছে, ফ্যাট পরিপাককারী বাইলও তো আমার থাকছে। তো এটাই হচ্ছে আমার বাইল। বেশ, বাইল সম্বন্ধে আমি এবার ডিটেলসে যাবো। এবার আমি জাস্ট বাইল সম্বন্ধে আলোচনা করব। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, তাই তো কিশোরজি। বাইল তো বাইল কনসেন্ট্রেট হচ্ছে কোথায়? গলব্লাডারে। এবার এখান থেকে একটা কোশ্চেন আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে পিত্তাশয় বা গলব্লাডার থাকে না কোন কোন প্রাণীর? আমরা বলবো ডগ আর হর্স, কুকুর আর ঘোড়ার পিত্তাশয় থাকে না। বেশ, যাই হোক, এবার দেখবো যে বাইলের কাজ কি। বাইরের কাজ দেখার আগে আমরা দেখবো যে গলব্লাডারের কাজ কি। গলব্লাডার কি কাজ করে? স্পেসিফিকলি গলব্লাডারের কাজ। গলব্লাডার কি করে? গলব্লাডার করছে যে বাইলের কনসেন্ট্রেশন, 1 নম্বর কনসেন্ট্রেশন অফ বাইল, যার ফলে ফ্যাটের অপদ্রব সৃষ্টির মাধ্যমে ফ্যাটকে পরিপাকে সাহায্য করে। ইমালসিফিকেশন বলে এটাকে, ইমালসিফিকেশন অফ ফ্যাট। 3 নম্বর, বিভিন্ন প্রকার টক্সিক জাতীয় খাদ্য যদি আমাদের দেহে গৃহীত হয়, টক্সিক, তারপরে বিভিন্ন রকম কি বলবো ব্যাকটেরিয়া, যেমন টাইফয়েড ব্যাকটেরিয়া খুব ভালো এক্সাম্পল হতে পারে এখানে। তারপরে বলতে পারি বিভিন্ন রকম ভারী ধাতু, হেভি মেটালস, যেমন কপার, আয়রন, তারপরে এরকম বিভিন্ন বা কলর জাতীয় পদার্থ যদি দেহে প্রবেশ করে, তাহলে এটাকে রেচন প্রক্রিয়ায় এটাকে বাইরে এক্সক্রিট করতে এটা ব্যবহৃত হয়, মানে বা এটা গলব্লাডার কাজ করে। আর বিভিন্ন আমাদের পিএইচ নির্ধারণ করে, বিভিন্ন উৎসেচকগুলো যে পিএইচ মিডিয়ামে ক্রিয়া করবে, হ্যাঁ, এই পিএইচ নির্ণয় করে কিন্তু, বা পিএইচটা নির্ধারণ করে কিন্তু আমাদের কি বলে গলব্লাডার পিএইচ মেজার করে আর এনজাইম। তো এনজাইমের ক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অবদান আমরা বলতেই পারি। বেশ, যাই হোক, এবার আমরা আবার একটু হিস্টোলজিতে ফিরে যাচ্ছি।
আমরা দেখব যে ফান্ডামেন্টাল ইউনিটস অফ লিভার বা লিভার যে গঠিত হচ্ছে অসংখ্য লোবিউল নিয়ে। লোবিউল কি? লিভার একটা লিভার কিন্তু অসংখ্য লোবিউল বা এই লোবিউলগুলো ষড়ভুজাকৃতি বা বহুভুজাকৃতি পলিগোনাল হয়ে থাকে। পলিগোনাল লোবিউল সমন্বিত গঠিত। পলিগোনাল লোবিউল এর সমন্বয়ে গঠিত। পলিগোনাল মানে বহুভুজ বা বহুভুজাকার। লোবিউল লোবিউল আমরা দেখব বিশেষ করে এটা কিন্তু ষড়ভুজাকৃতি হয়ে থাকে, ষড়ভুজাকৃতি বা হেক্সাগোনাল এরকম শেপড হয়ে থাকে অনেকটা, এরকম এরকম শেপ হয়ে থাকে। তো এইরকম অসংখ্য লোবিউল যখন যুক্ত হয়ে এরকমভাবে একটা একটা লিভার ফর্ম করবে বা লিভার ফর্ম করবে, যাই হোক লিভার ফর্ম করবে। এবার আমরা এই লেভেলটা লোবিউলস দে আর দ্য ইউনিট অফ লিভার। এবার আমরা যদি বলি যে লোবিউলগুলোর যে এই যে আবরণী, এই যে আবরণী, এই যে আবরণী, এটাকে কি বলবো? লিসেন্স ক্যাপসুল। অবশ্যই লিভারের যে আবরণী হবে সেটা অবশ্যই আমার লোবিউলের আবরণ হবে, কারণ একটা লিভার একটা লোবিউল, অনেকগুলো লোবিউল, সেটা হচ্ছে একটা লিভার। তো অনেকগুলো লোবিউলের আবরণ অবশ্যই আমার কি হবে? লিসেন্স ক্যাপসুলই হবে, লিসেন্স ক্যাপসুল। এবার আমি যদি একটাকে নিয়ে দেখি, একটাকে নিয়ে দেখি আমি, ফান্ডামেন্টাল কথাটা লাগিয়ে দিই, হ্যাঁ, ফান্ডামেন্টাল। এবার যদি আমি একটা ক্ষেত্রে দেখি, তো আমরা দেখব এই যে হেক্সাগোনাল লোবিউল, এখানে কিন্তু হেপাটিক সেল থাকছে। কি থাকছে? লিভারের সেল বা হেপাটিক সেল। হেপাটিক সেল দুটো লেয়ারে সজ্জিত থাকছে, দুটো লেয়ারে সজ্জিত হয়ে সেটা হেপাটিক কর্ড গঠন করছে। হেপাটিক কর্ড, হেপাটিক সেল এরকম হবে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এইটা একটা হেপাটিক সেলের লেয়ার, হেপাটিক সেল, আর এইটা একটা হেপাটিক সেলের লেয়ার, হেপাটিক সেল। দুটো সেল, দুটো লেয়ার কম্বাইন করে আমার এই যেটা ডিম্বাকৃতি গঠন, এটাকে আমরা বলে থাকি হেপাটিক কর্ড। হেপাটিক কর্ড, হেপাটিক কর্ড। এবং এই যে হেপাটিক কর্ডের দুটো লেয়ার, এই দুটো লেয়ারের মাঝখানে যে ফাঁকা স্থান আমরা দেখতে পাচ্ছি, এই যে দুটো লেয়ারের মাঝখানে যে ফাঁকা স্থান, এই যে ফাঁকা স্থানটাকে আমরা কি বলবো? এই ফাঁকা স্থানটাকে আমরা বলবো ক্যানকুলি, বাইল ক্যানকুলি, বাইল ক্যানকুলি, বাইল ক্যানকুলি। তাহলে আমরা দেখলাম যে অসংখ্য পলিগোনাল লোবিউল নিয়ে একটা লিভার ফর্ম করছে। এই লিভারের এই লোবিউলের মধ্যে যে দুটো করে হেপাটিক সেলের লেয়ার কম্বাইন করে একটা হেপাটিক কর্ড গঠন করছে। দুটো লেয়ারের মাঝখানে বা দুটো হেপাটিক সেলের লেয়ারের মাঝখানে যে অংশটা, সেটা আমরা বলে থাকি বাইল ক্যানকুলি, বাইল ক্যানকুলি। হ্যাঁ, এবার এইরকম অসংখ্য কিন্তু কর্ড থাকছে বা হেপাটিক কর্ড থাকছে। হেপাটিক কর্ড আমরা দেখলাম, কিন্তু হেপাটিক কর্ড হচ্ছে দুটো হেপাটিক লেয়ারের কম্বিনেশন। তো এরকম অসংখ্য হেপাটিক কর্ড এখানে থাকছে, এখানে অসংখ্য হেপাটিক কর্ড এখানে থাকছে, হ্যাঁ, এখানে অসংখ্য হেপাটিক কর্ড এরকমভাবে থাকছে। এবার আমরা দেখব এই দুটো হেপাটিক কর্ডের মাঝখানের যে অংশ, এটা একটা হেপাটিক কর্ড আর এটা হেপাটিক কর্ড, এই যে মাঝখানে অংশ, এটাকে আমরা বলে থাকি হেপাটিক সিনুসয়েড বা সাইনোসয়েড। হেপাটিক, হেপাটিক সাইনোসয়েড, হেপাটিক সাইনোসয়েড। তাহলে আমরা দেখলাম একটা কর্ডেরই বা একটা হেপাটিক কর্ডেরই দুটো লেয়ার, তার যে মাঝখানে স্থান তাকে আমরা বলতে পারি বাইল ক্যানকুলি। আর দুটো কর্ডের মাঝখানের যে অংশ ফাঁকা স্থান, সেটাকে আমরা বলে থাকি হেপাটিক সাইনোসয়েড। ইট ক্যান বি ফ্রেমড এ কোশ্চেন ফ্রম নিট। ওকে, হেপাটিক সাইনোসয়েড। এইখানে এক ধরনের বিশেষ কোষ থাকে, সেল, এগুলোকে আমরা বলে থাকি কুফার সেল। এগুলোকে আমরা বলে থাকি কুফার সেল। এইগুলো কিন্তু এক ধরনের ম্যাক্রোফাজ সেল হয়ে থাকে। ম্যাক্রোফাজ আমরা পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে, ম্যাক্রোফাজ সেল।
কুফার সেল, কুফার সেল, এগুলোতে আমরা বলে থাকি ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ সেল। জেনারেলি এরা কিন্তু ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা হয়ে থাকে। রক্তের মাধ্যমে দেহে প্রবিষ্ট কোনো রোগ জীবাণুকে ধ্বংস করাই এর প্রধান কাজ। তাহলে কুফার সেল আমরা বলে থাকি, আমরা দেখলাম যে টক্সিক পদার্থ যেগুলো দেখলাম, আমরা বাইরের কাজে দেখেছিলাম বা গলব্লাডারের কাজে দেখেছিলাম, কিন্তু আমরা যে আমরা কাজে দেখবো অবশ্যই আবার যে দেহে প্রবিষ্ট রোগ জীবাণু বা টক্সিক পদার্থকে ধ্বংস করছে এই ম্যাক্রোফাজ সেল বা কুফার সেল। ঠিক আছে, কুফার সেলটা কোথায় থাকছে? কুফার সেলটা থাকছে হেপাটিক সাইনোসয়েডে। হেপাটিক সাইনোসয়েডটা কি? হেপাটিক সাইনোসয়েড হচ্ছে যে লোবিউল, লোবিউলে দুটো যে হেপাটিক কর্ড তার মাঝে যে প্লেস তাকে আমরা বলে থাকি হেপাটিক সাইনোসয়েড। ক্লিয়ার? এবং এইখানে এই ঠিক মাঝে, লোবিউলের ঠিক মাঝে এখানে আমার থাকছে সেন্ট্রাল ভেন বা কেন্দ্রীয় শিরাও বলে থাকি এটাকে আমরা, সেন্ট্রাল ভেন। এবার আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এই যে সেন্ট্রাল ভেনের চারিদিকে এই যে হেপাটিক কর্ডগুলো, এগুলো সাইকেলের চাকার স্পোকের মতো, সাইকেলের চাকার যে স্পোক হয় এরকমভাবে, একটা সাইকেলের চাকা এই যে স্পোকগুলো হয় এরকমভাবে, হ্যাঁ, অশোক স্তম্ভর যে স্তম্ভগুলো মানে স্পোকগুলো হয়, তো সেইগুলোর মতো অবস্থান করছে, যাই হোক অবস্থান করছে। এবার এটা কিন্তু আমরা হিস্টোলজি দেখছি, সম্পূর্ণরূপে এটাকে আমরা কিন্তু হিস্টোলজিতে আলোচনা করছি। এবার এইখানে আমরা দেখব যে এই প্রত্যেকটা এই বহুভুজের যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলোতে আমার এরকম করে 3টে ওপেনিংস থাকছে প্রতিটা কর্নারে, ইচ অ্যান্ড এভরি কর্নার, প্রতিটা কর্নারে 3টে করে ওপেনিং থাকবে। এই ওপেনিংগুলোকে কি বলবো আমরা? এই ওপেনিংগুলোকে আমরা বলবো পোর্টাল ট্রায়াড। আলোচনা করছি আমরা, অবশ্যই আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট এইটা, পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড, ট্রায়াড মানে হচ্ছে 3টে ওপেনিংস মানে কি? ওপেনিংস মানে হচ্ছে কোনো কিছুর ঢোকার জায়গা বা প্রবেশপথ, হ্যাঁ প্রবেশপথ, 3টে প্রবেশপথ, এটাকে আমরা বলবো পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াডের এই পোর্টাল ট্রায়াডের মধ্যে কী লিখছি, পোর্টাল ট্রায়াডের মধ্যে কী থাকছে? পোর্টাল ট্রায়াডের মধ্যে প্রথমেই যেটা থাকবে, আমি পোর্টাল ট্রায়াডের ছবিটা এখানে শুধুমাত্র পোর্টাল ট্রায়াডের ছবি রাখছি এরকমভাবে, এইটা হচ্ছে বাইল ডাক্ট। 3টে ওপেনিং, কিন্তু 3 ওপেনিংস, কম্বিনেশন অফ 3 ওপেনিংস, বাইল ডাক্ট। এইখানে আমরা দেখছি যে লোবিউলের যে কর্ডগুলো আছে, কর্ডের দুই পাশে যে হেপাটিক সেলের লেয়ার থাকছে, হেপাটিক সেলের লেয়ার থেকে আমার কি নিঃসরিত হচ্ছে? বাইল বা পিত্ত নিঃসৃত হয়ে এই দুটির যে অন্তর্বর্তী স্থান বাইল ক্যানকুলিতে সঞ্চিত মানে জমা হচ্ছে, স্টোর হচ্ছে। তো দ্য হেপাটিক সেলস সিক্রেটস দ্য বাইল অ্যান্ড ইট স্টোরড ইন বাইল ক্যানকুলি। এবং বাইল ক্যানকুলি সেটা কিন্তু এই যে বাইল ডাক্ট, যে হেপাটিক যে আমাদের পোর্টাল ট্রায়াডের একটা ট্রায়াড বা একটা অংশ, সেটা হচ্ছে বাইল ডাক্টকে দিচ্ছে। এবং বাইল ডাক্টের কাজ আমরা জানি, মানে নতুন করে আমি বলছি না কিন্তু। এবার কি হেপাটিক আর্টারি, এইটার মাধ্যমে কি হয়? এইটার মাধ্যমে আমার বাইরে থেকে যে রক্তটা লিভারে আসছে, ব্লাড আমার হেপাটিক আর্টারির মাধ্যমে এইখানে আসছে, মানে এটা যদি হেপাটিক আর্টারি হয় এখানে, এটা হেপাটিক আর্টারির মাধ্যমে লিভারে আসছে। ক্লিয়ার? ব্লাড হেপাটিক আর্টারির মাধ্যমে লিভারে আসছে। তাহলে আমরা দেখছি যে ইন লিভার দ্য ফ্লো অফ ব্লাড, রক্তের প্রবাহ আমরা কি দেখব? রক্তের প্রবাহ হচ্ছে বাইরে থেকে ভিতরে, মানে হচ্ছে অভিকেন্দ্রিক। আমরা ফিজিক্সে পড়েছি অভিকেন্দ্র বল, অবকেন্দ্র বল। আর বাইলের প্রবাহ, ফ্লো অফ বাইল এটা নিজেই বলবে তোমরা। ফ্লো অফ বাইল হচ্ছে ভিতর থেকে বাইরে, মানে অপকেন্দ্রিক, মোস্ট ইম্পর্টেন্ট। লিভারে ব্লাডের প্রবাহ বাইরে থেকে ভিতরে মানে অভিকেন্দ্রিক, আর বাইরের প্রবাহ ভিতর থেকে বাইরে, এটা হচ্ছে অপকেন্দ্রিক। আর লাস্ট অফ অল এখানে কি হচ্ছে? হেপাটিক পোর্টাল ভেন বা হেপাটিক পোর্টাল ভেন থাকছে এখানে। হেপাটিক পোর্টাল ভেন, যে হেপাটিক
পোর্টাল ভেন, এই যে এইটা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন, এইটা হচ্ছে হেপাটিক আর্টারি যেটা আমরা দেখালাম না এক্ষুনি, এটা হচ্ছে বাইল ডাক্ট, এটা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন। হেপাটিক পোর্টাল ভেন যে তারা এখান থেকে এসে এই কেন্দ্রীয় নালিকায় যুক্ত হচ্ছে, বা কেন্দ্রীয় নালিকা বলছে, কেন্দ্রীয় শিরায় যুক্ত হচ্ছে সেন্ট্রাল ভেন, এবং সেখান থেকে সেটা হাটে আসে। তো হিস্টোলজি সম্বন্ধে আমরা মোটামুটি সবই দেখলাম। হিস্টোলজি সম্বন্ধে আর কিছু জানা যায়। এইটা হচ্ছে লিভার গঠনের ক্ষুদ্রতম একক, সেটা হচ্ছে বা ফান্ডামেন্টাল ইউনিট, সেটা হচ্ছে লিভার। লিভারের পলিগোনাল লোবিউল, পলিগোনাল লোবিউল বেসিক্যালি হেক্সাগোনাল প্রকৃতি হয়ে থাকে, এবং এদের যে আবরণ তাকে আমরা গ্লিসান্স ক্যাপসুল বলে থাকি। গ্লিসান্স ক্যাপসুলের মানে এটার ভিতরের দিকে যে হেপাটিক সেলের দুটো লেয়ার থাকে তাকে আমরা বলে থাকি লেয়ার থাকে তাকে আমরা বলে থাকবো কী বলে থাকি জানো, হেপাটিক কর্ড। হেপাটিক কর্ডের মানে একটা হেপাটিক কর্ড এর দুটো লেয়ারের মাঝখানে যে ফাঁকা স্থান থাকছে বাইল ক্যানকুলাই বলছে। হেপাটিক সেলগুলো যে বাইল অমিট করছে সেটা বাইল ক্যানকুলাই জমা হচ্ছে। বাইল ক্যানকুলাই সেই মানে যে শীর্ষবিন্দুতে থাকা যেটা আমাদের পোর্টাল ট্রায়াডের মধ্যে যে বাইল ডাক্ট থাকছে সেই বাইল ডাক্টে সেই বাইলটা প্রদান করবে। আর দুটো কর্ডের মাঝখানে অংশকে হেপাটিক সাইনোসয়েড বলছে। হেপাটিক সাইনোসয়েডে হচ্ছে কুফার সেল, যেটা এক ধরনের ম্যাক্রোফাজ বা ডাব্লিউবিসি, এটা দেহের বাইরে প্রবিষ্ট রোগ জীবাণু ধ্বংস করবে। এবং আরটা কি, যে এই হেপাটিক সেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের আমরা প্রথমেই দেখলাম হেপাটিক সেলের একটা বৈশিষ্ট্য যদি আমরা বলে থাকি, হেপাটিক সেলের কি বলবো, যে এরা দ্বিনিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে, দ্বিনিউক্লিয়াস যুক্ত। আর এখানে নিউমেরাস নাম্বারস অফ মাইটোকন্ড্রিয়া এখানে প্রেজেন্ট থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে প্রচুর পরিমাণে, যার ফলে এতটা এনার্জি পেতে পারে সে। আর এবার আমরা দেখব যে এই যে হেপাটিক আর্টারির মাধ্যমে যে ব্লাডটা এখানে প্রবাহ ঘটছে, অভিকেন্দ্রিক প্রবাহ ব্লাডের, সেখানে তো প্রচুর পরিমাণে খারাপ পদার্থ থাকতে পারে। কুফার সেল যেটা এক ধরনের ম্যাক্রোফাজ সেল, যেটা ডাব্লিউবিসি সেল, সেটা কিন্তু কি করছে, সেটা এই রোগ জীবাণুকে ধ্বংস করছে, যেটা হেপাটিক আর্টারির মাধ্যমে আমার ব্লাডটা প্রবেশ করছে। বাইলটা তো বাইল ডাক্টের মাধ্যমে বাইরে যাচ্ছে, তাই জন্য এটা অপকেন্দ্র প্রবাহ। ওকে, বেশ, এখান থেকে আর এইগুলোই ছিল। আর হিস্টোলজিতে বিশেষ কিছুই নেই। তো এখানেই আমাদের লিভার সম্বন্ধে যে ছোট ছোট কথাবার্তাগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ। এবং আর দুটো জিনিস বাদ দিয়েছে, সেটা এবার বাদ দেবো কেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে ফ্যালসিফর্ম লিগামেন্ট। হোয়াট ইজ ফ্যালসিফর্ম লিগামেন্ট? আমি কিন্তু বলেছি ফ্যালসিফর্ম লিগামেন্ট। এইটা হচ্ছে যে রাইট লোব আর লেফট লোব যে লিগামেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে তাকে বলা হয় ফ্যালসিফর্ম লিগামেন্ট। এটা হোয়াইট ডেন্সড ফাইব্রাস টিস্যু দ্বারা নির্মিত হয়ে থাকে, অত্যন্ত ঘনীভূত ফাইবাস টিস্যু, মানে যে তন্তুময় কলা দ্বারা গঠিত হয়ে থাকে। তাই জন্য এটা প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, শক্ত বা দীর্ঘ বা স্ট্রেংথেবল হয়ে থাকে। যাই হোক, এবং ফ্যালসিফর্ম লিভার। আর একটা বলবো যে লিভারটা কিন্তু আমাদের দেহের মধ্যে সবচেয়ে বেশি রিজেনারেশন পাওয়ার আছে। লিভার হ্যাজ দ্য হাইয়েস্ট রিজেনারেশন পাওয়ার। লিভার কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এর রিজেনারেশন পাওয়ার বা পুনর্জনন ক্ষমতা। যদি এরকম যদি হয় লিভারের ম্যাক্সিমাম পার্টটা প্রায় 60% ডিস্ট্রয় হয়ে গেল, তথাপি কিন্তু যে 40% লিভারটা অবশ্যই থাকবে, সেখান থেকে লিভার কিন্তু একটা পূর্ণাঙ্গ লিভার গঠন করবে। তো ক্যান ইউ ইমাজিন ইটস রিজেনারেশন পাওয়ার? টোটিওপোটেন্ট ধর্ম হয়ে থাকে, টোটিওপোটেন্ট ধর্ম এটা কিন্তু থাকে। আমরা টোটিওপোটেন্সি পড়েছি, কিন্তু 10-এ পড়েছি পোটেন্সি যে ধর্ম। বেশ, তো যেটা আমি বলছিলাম যে লিভার সম্বন্ধে আলোচনা আমাদের অনেকটা ডিটেলসে আমরা করছি, আর এই কারণে আলোচনাটা আমাদের অত্যন্ত বড়ই হচ্ছে। হ্যাঁ, আমরা লিভারের হিস্টোলজি দেখলাম, লিভার সম্বন্ধে লিভারের যে গঠন, তার হেপাটিক ডাক্ট, তার রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, গল ব্লাডার, এই সম্বন্ধে আমরা দেখলাম। অলমোস্ট লিভার সম্বন্ধে আমরা লিভার সব কিছু বললাম।
এবার লিভারের যে ফাংশন সেই কাজগুলো নিয়ে আমাদের ডিটেলসে রিসার্চ করতে হবে, এবং এটা মনে রাখতে হবে লিভার আমরা প্রথমেই বলেছি কিন্তু ওভার 100 অ্যাক্টিভিটি পারফর্ম করে থাকে। তো টু পারফর্ম ওভার 100 অ্যাক্টিভিটি লিভারের মানে লিভারের যে 100 অ্যাক্টিভিটি তো আমরা করতে পারবো না, তার যেটুকু অংশ না পড়লেই নয়, বা যে মেন পার্ট সেইগুলো আমরা প্রায় 10-15টার মতো ডিসকাস করার চেষ্টা করব, এবং সেগুলো কিন্তু ডিটেলসে ডিসকাশন হবে। তো সেই ভিডিওটা আমাদের বড় হতেই চলেছে। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, কারণ বেশি লং যদি ভিডিও হয়ে যায়, মোটামুটি যদি ভিডিওটা হয়ে যায় তো প্রায় 1 ঘন্টা 20-25 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো সেটা দেখাও তোমাদের পক্ষে একটু বোরিং মনে হয় হতে পারে, আর তো আপলোড করা ওটা একটু কঠিন। যাই হোক, তো সেক্ষেত্রে আমি দুটো পার্টেই ভিডিওটা করছি লিভারকে। আজকে আমরা লিভার, তার বেসিক সমস্ত গঠন এবং তার হিস্টোলজি, তার রিজেনারেশন পাওয়ার সমস্ত সম্পর্কে ডিটেলসে ডিসকাশন করলাম, এবং যে নেক্সট ভিডিও সেটা খুব শীঘ্রই আসবে, মানে হয়তো 1-2 দিনের মধ্যে চলে আসতে পারে। সেটা হচ্ছে লিভারের অ্যাক্টিভিটি সম্বন্ধে বা ফাংশনস অফ লিভার। তো টিল দেন কিপ ওয়াচিং দিস ভিডিওস, গুড বাই।